এই জিনিসগুলো দেখার পরে আমার মনে হয়েছে আসলে কিছু আছে, যেটা আছে যেটা আমার দেখা উচিত। ওকে, কেমনই দেখি না কতটুকু খারাপ হবে আমার। বাট সেই সময়টা আপনার ভয় লাগছিল না, যে ভয় কিউরিসিটির একটা ব্যাপার আছে। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি যে আপনার আমরা যত এজে হোক না কেন, আমাদের এজের কিছু কিছু মানুষদের এখনো কিন্তু বাচ্চা মনোমানসিকতা রয়ে গেছে। একটা বাচ্চাকে দেখবেন একটা জিনিস না করলে সে সেটাই করতে চায়, কারণ কিউরিসিটির একটা ব্যাপার আছে। তো এই কিউরিসিটির কারণে আমি প্ল্যান করেছি আমি একা যাব, রাত 3টায় যাব। তারপরে আমি আর 2-3 দিন কিছু করলাম না, কারণ জানি যে এই সময়টা আমাকে সবাই নজরে রাখবে, কারণ তারা সবাই বুঝছে যে আমি কিছু করতে চাচ্ছি। কয়েকদিন পরে, অ্যাপ্রক্সিমেটলি 4 দিন কি 5 দিন পরে আমি কি করলাম, প্ল্যান করলাম যে আজকে রাত্রে পানি খাওয়ার নাম করে উঠে, যেহেতু ফিল্টারটা আমাদের কমন স্পেসে ছিল, পানি খাওয়ার নাম করে উঠে রুমের লাইট জ্বলাবো না, আমি জাস্ট চলে যাবো, আর জিজ্ঞাসা করলে পানি খেতে যাচ্ছি। শুরুতে যেটা বললাম যে ওই ইনসিডেন্টটার পর থেকে আমি চেষ্টা করি এখন পর্যন্ত অনেক কিছু মেনটেন করে চলতে, কারণ চাই না যে লাইফ টাইমের জন্য কিছু সাথে চলে আসুক না, আর এগুলো মানুষকে ট্রমাটাইজ করে দেয়। অ্যান্ড আমি আসলেই অনেক বেশি ট্রমায় চলে গিয়েছিলাম, আমি বাসায় ফেরত চলে গিয়েছিলাম। সো ওকে, সো দেখতেই পাচ্ছেন আমি খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছি, কারণ ওই জিনিসটা আসলে মানে আপনি যদি ইমাজিন করেন, দ্যাট ওয়াজ হিউজ টাইপের ছিল। গেলাম, আমার ফোন হাতে, ফ্ল্যাশ লাইট, 3 তলায় গেলাম, বারান্দা পর্যন্ত সোজা গেলাম। আমাদের কমন স্পেসটা একদম এন্ডে 4 নাম্বার রুমটা, যেটাই মেইন ঝামেলার, 4 নাম্বার রুমটার পাশেই বারান্দায় গেলাম, লক খুললাম, ফ্ল্যাশ লাইট দিয়ে এভাবে করে জাস্ট কিছুই নেই, কি হবে ওরা করতেছে, মাথায় একটা কিছু আসলো যে একটা ভিডিও বানাই, ভিডিওর উপরে টাইমটা দেখাবো, ডেটটা দেখাবো, এরপরে কালকে গিয়ে রুফটপে সবার সাথে ভেঙাবো যে তোমরা ভীত কিন্তু আমি পারি, একা দেখো কেউ নাই, আমি একা ভিডিও বানাচ্ছি। এমন করছি। আমি আবার কি করি, প্রতি বছরই ফোন নিতে পছন্দ করি, আমার আপডেট ফোন ভালো লাগে। সো আমার ফোনে কোনো ল্যাগ হ্যাক কিছু নাই, বা কোনো হ্যাং কেস নাই, ফোনে ভিডিও অন হয় না। কে? অমানিশা। আসসালামু আলাইকুম, শুরু হয়ে যাচ্ছে অমানিশা। এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, বিশেষ করে ঢাকা FM 90.4 এবং আমাদের সামাজিক যে মাধ্যমগুলোতে আপনারা যুক্ত হয়েছেন সবাইকেই অনেক অনেক ভালোবাসা। আজকের অমানিশার আজকে 39তম পর্ব, আর আজকে আমি রনি আছি এবং বরাবরের মতো শাফিউল মাওলা শাফি আছে, এবং আমাদের সাথে একজন মানে মিস্টিরিয়াস গেস্ট আমাদের সাথে আছে। তো ওনার নাম হচ্ছে সিলভানা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আর শাফি হচ্ছে আমাদের এই অমানিশার মানে আমরা প্রাণ বলি ওকে। হ্যাঁ, এবং আমাদের অডিয়েন্স কিন্তু অনেক, মানে সেক্ষেত্রে আমরা যেটা করি যে অডিয়েন্সরা আমাদেরকে কখনো সুন্দর সুন্দর কমেন্টস করে, কখনো বকা দেয়, সব কিছুকে আমরা এনজয়মেন্টের মধ্যেই নিয়ে আসি, যেটা শুরুতে আপনার সাথে একটা আলাপের একটা অংশ বিশেষ ছিল। রাইট, এবং মানুষ কাকে বকা দেয়? যাকে বেশি ভালোবাসে, যাকে নিয়ে ভাবে তাকে বকা দেয়। তো শফি, এটা আজকে যখন আমি ঢাকা FM-এ যখন আসি, আজকে শুরুতে এসেই তো আমরা আগে চাটা খাই, তো খেতে খেতে আমরা আসলে অনেক ধরনের ঘটনা বা গল্প শেয়ার করি। তো তখন শফি বলছিল যে, আর রনি ভাই দেখেন আমাদের ইউটিউবে খুব সুন্দর সুন্দর কমেন্টস আসে, আবার অনেকে বলে যে এই কি বলতেছেন এগুলা ভাই ফালতু, কিন্তু সব কিছু না আমরা এত সুন্দর করে গ্রহণ করার চেষ্টা করি, মানে সব কিছুই তো আসলে যে আপনার ইলিশ মাছ খেতে ভাল লাগে, আমার ভালো লাগে না, কিন্তু সব কিছু স্বাভাবিকভাবে নিতে হবে। আপনার ভাল লাগে না মানে আপনাকে আমি মেরে ফেলবো, বিষয়টা এরকম না। তো অমানিশার ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা যেহেতু বললেন, এখানে একটু আমি যুক্ত করব। তো হচ্ছে আমরা কিন্তু দর্শকদের কাছে জবাবদিহিতা করতে পছন্দ করি, এটা একটা ব্যাপার। আপনাদের মনে আছে যে এখানে
ফুটবল, ইমানুয়েল আর্মা ওয়াজ আ গ্রেট ফুটবলার, রাইট আফ্রিকা, যাকে নিয়ে আমরা একটা এপিসোড করেছিলাম আফ্রিকান ফুটবলে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ইস্যুসগুলো নিয়ে। তখন একজন আসলে কমেন্ট করেছিলেন যে আর্মার বয়স তো অনেক কম, তো 1980-তে তার জন্মই হয়নি। তখন আমি সেখানে কিন্তু আমি মানে উনি এটা যেটা বলতে চাইলেন যে তাহলে স্টোরিটা ফেক, তখন আমি ওনাকে ব্যাপারটা বুঝিয়ে বললাম উনি যে আর্মার কথা বলছে সেই ইন্টারন্যাশনাল ফুটবলার না, সেই ইউএস এর একটা লিগে খেলে। আর আমি যে আর্মার কথা বলেছিলাম তিনি ফিফার রেজিস্টার্ড প্লেয়ার, যিনি আফ্রিকান ফুটবলের গড টাইপ তাকে ট্রিট করা হয়। এবং আমি প্রুফ করলাম আর্মার বয়স এখন 54 বছর, এবং সেই ঘটনাটা ঠিক 1980-তেই ঘটেছিল। আমি যে প্রেক্ষাপটে বলেছিলাম আমি সোর্স সহ আমি তাকে সেই কমেন্ট বক্সে সাবমিট করি। সো আপনাদের যদি কোয়েশ্চেন থাকে, স্বাভাবিকভাবে ঘটনা নিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। স্পেশালি আমি আমার জায়গা থেকে এইটুকু দায়িত্ব নিয়ে বলতে চাই যে আমি যে সমস্ত স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করি বা রনি ভাই করেন বা আমাদের গেস্টরা করেন, আপনাদের যদি যে জায়গাগুলোতে সংশয় মনে হয় সেগুলো নিয়ে কমেন্ট করবেন, উইল অ্যানসার। এবং এই জন্য আমরা কিন্তু আসলে আমরা দায়বদ্ধ আপনাদের কাছে। এই জায়গায় আরেকটা ব্যাপার আছে শাফি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে এন্টারটেইনমেন্ট বা বিনোদন যেটাই বলেন না কেন সব কিছু এইটার মধ্যেই থাকে। সো বেশি সিরিয়াসলি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তো আজকে যেটা আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেকে আমাদেরকে গল্প বা ঘটনা পাঠাতে চান বা আমাদের সাথে যুক্ত হতে চান, তাদের জন্য একটা কথাই বলছি যে এই মুহূর্তে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছেন, এটা হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে আপনারা চাইলে ভয়েস পাঠাতে পারেন, টেক্সট পাঠাতে পারেন বা যা খুশি তাই লিখে পাঠাতে পারেন। তো সিলভানা আছে আমাদের সাথে, একটু সিলভানা সম্পর্কে একটু বলি। সে আসলে অনেক রকম কাজের সাথে যুক্ত, অনেক পরিচয়ে গুণান্বিত আর কি। তো আজকে তার সাথে আমাদের যেভাবে যোগসূত্রটা হয়েছে অনেকটা বাংলা সিনেমার মতো। এই যে হুট করে ধাক্কা লেগে নায়িকার সাথে প্রেম হয়ে যায়, আমাদের সাথে প্রেম হচ্ছে না, এটা ওই প্রেম না। সেটা বলছি যে আমাদের সাথে যে আজকে জয়েন করবে সিলভানা, সেটা আসলে হুট করে হয়ে গিয়েছে। আর সিলভানা আসলে আমাদের যেহেতু ভৌতিক একটা পডকাস্ট, জিন পরি নিয়ে কথা বলি বা ভূত নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে সিলভানাকে পরি বললেও ভুল হবে না, পরির মতো সুন্দর। যাক, আপনাকে পেয়ে খুব ভালো লাগছে, বিশেষ করে শফি খুব আনন্দিত। শফি চাই আমি আসলে আমি গেস্টকে নিয়ে আনন্দিত থাকি, কারণ এই যে সময় দেয়া এই ব্যাপারগুলো তো আসলে আপনি চিন্তা করেন, মানুষ চিন্তা করে কি এইগুলো, মানে অনেকেই চিন্তা করে যে কি অবাস্তব বিষয় আশয় নিয়ে কত কিছু আছে, কমার্শিয়াল ব্যাপারে মানুষ সময় দিতে পছন্দ করে। সেই জায়গায় যারা আমাদেরকে আসলে সময় দেন এই বিষয়গুলোতে, তাদেরকে দেখলে আমার এমনি আনন্দ লাগে আসলে। এটা কিন্তু সেটা বলছিলাম যে গেস্ট রঙের মানুষ নামে একটা নাটক আমি দেখেছেন কিনা জানি না, সেখানে কি শাহজাহান নাম ছিল, বস্তানি শাহ হচ্ছে এটিএম শামসুজ্জামান অভিনয় করেছিল, যে যিনি কোনো গেস্ট না হলে বাসায় খাওয়া দাওয়া করতেন না, প্রত্যেকদিন তার খাওয়ার জন্য গেস্ট নিয়ে আসতে হতো। একদিন এমন হয়েছে যে সে গেস্ট, বাসায় কোনো গেস্ট আসেনি, গ্রামে কোনো গেস্ট পাওয়া যাচ্ছে না, একজন ফকির নাম হচ্ছে আলেপ ফকির, গ্রামে এই ধরনের ইন্টারেস্টিং ক্যারেক্টার থাকে। তো ফকির ওই ভিক্ষা করে বস্তা ঘাড়ে নিয়ে যাচ্ছিল, ওকে বস্তানি শাহ ধরে বলতেছে যে আসো তুমি আমার সাথে খাও, না আমি আরেক জায়গায় খাই আসছি, এরকম কিছু একটা। তো ওকে জোর করে ধরে নিয়ে গিয়ে, তো আমাদের ব্যাপারটা এরকম, এটা বলছিলাম যে আমরা দুজন সহযোগী ছিল, যে এরকম রাখাল আর দুবলো নামে ছিল। তো আমাদের লাইফে বাংলাদেশের আসলে প্রেক্ষাপটে অনেক সুন্দর সুন্দর নাটক এখনো হয়ে যাচ্ছে। যাক, অমানির সাথে আজকে আমাদের বেশ কয়েকটা হরর ঘটনা আছে। সেটা হচ্ছে, আপনি খেয়াল করেছিলেন যে দুদিনের জন্য আমি ঢাকার বাইরে গিয়েছিলাম, সেটা একটু আগে বললাম আর কি। সেটা আমার বাবার মৃত্যুবার্ষিকী ছিল নওগাঁ জেলাতে। বগুড়ায় আমাদের বাড়ি, বাট নওগাঁতে দাদু বাড়ি, মানে আমাদের দুইটা জায়গায় বাড়ি আর কি। সেটা নিয়ে পরে কথা হবে। তো বাবার ল্যান্ড কোথায় আছে আমি কখনো যাইনি সেখানে। তো এবার আমার দাদি বলছিল যে বাবা তো নাই, মা বেঁচে থাকতেই তোদের জায়গাগুলো তোরা একটু দেখে রাখ বা দেখায় কেমন লাগে। তো পরে আমার ছোট চাচ্চু আছে, মুফাজ্জল নাম। তো চাচ্চুকে বললাম যে আমি একটু আমাদের ল্যান্ড একটু দেখতে যেতে চাই। খুব খুশি, আমরা তো কখনো যেতে চাই না। গেলাম, গিয়ে দেখি যে আমাদের মরিচের ক্ষেত, দেখেছেন পটল, মরিচ, তারপরে আমাদের ওদিকে আবার হচ্ছে ওই যে ভুট্টা চাষ হয়, ভুট্টা খাওয়া হয়েছে কখনো, কাঁচা ভুট্টা, ফ্রাই খেতে হয়। তো এগুলো দেখে আমি খুবই মোহিত হয়ে গেলাম। তারপরে হুট করে দেখি অনেক দূরে একটা মানে বৌদ্ধ মন্দির। এইটা দেখে, আমি ছোটবেলায় একবার দেখেছিলাম, তো মন্দিরটা দেখে আমার মানে
অদ্ভুত লাগলো যে এই মন্দিরটা এখনও সেই প্রাচীন আমলের মিনিমাম, আমাকে আমার চাচু বললো যে 500 বছর আগের এই বৌদ্ধ মন্দির অবিকল ওই রকমই আছে, ইটগুলো একটু কোথাও নোনা ধরেছে বাট ভাঙেনি, কিন্তু আশেপাশে ঝোপ জঙ্গলের কারণে ভেতরে যাওয়া যাচ্ছিল না। তো আমি তারপরও বলছিলাম যে চাচু আমি তো এগুলো নিয়ে কাজ করি, তো আমি একটু ভিতরে যেতে চাই, আমাকে নিয়ে যেতে হবে। না না না, ভেতরে সাপ আছে, তারপরে আরও অনেক রকম এখানে ঘটনা ঘটে। সন্ধ্যার পরে নাকি কে কুপি বাতি জ্বালিয়ে সেখানে ছায়ার মতো একটা কি বসে থাকে, এরকম দেখা যায়। তো তখন তো আমি আরও বেশি মজা পাচ্ছি যে আমার তো এগুলো দরকার। তো আমি বললাম না সমস্যা নাই, আপনি জাস্ট এই লাঠি কিছু একটা দিয়ে এগুলো ঝোপ জঙ্গলগুলো একটু ধরেন, আমি যাচ্ছি ভিতরে। কোনোভাবেই আমার চাচু আমাকে যেতে দিলেন না, বলল যে এখানে একটা সময় কোষ্টি পাথরের শিব মন্দির মূর্তি না কি বললো আর কি আমাকে, এরকম যে এগুলো ছিল সব চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু যেদিন চুরি হয়েছে তার পরের দিন থেকে এই এলাকার মানুষজন স্বপ্নে ভয় পেত, স্বপ্নে নাকি ওই শিব মন্দির কালো কোষ্টি পাথরের মূর্তি এসে ভয় দেখাতো। তো তখন আমি একটু মানে হেয়ালি করেই বিষয়টা নিলাম যে হ্যাঁ গুজব আর কি। এর মধ্যে দেখি লুঙ্গি পরে এই যে গামছা বেঁধে আরেকজন কৃষক আসছিল, ওই কাঁচামরিচের হচ্ছে জমির যে এক্সট্রা ঘাস থাকে সেগুলো নিরানো না কি বলে, ঘাস নিরানো বলে না, মানে তাহলে বুঝতে পারবেন যে আগাছা পরিষ্কার করার জন্য। উনি আবার আমাকে দেখে এগিয়ে আসলেন, বলল এটা কি মোজাম্মেলের ছেলে? তো চাচু পরিচয় করে দিল। তো ওই একটু বয়সে দাদু টাইপের আর কি। আমি বললাম যে দাদু ভাই এখানে আসলে এইরকম চাচু তো এটা বলছে। হ্যাঁ হ্যাঁ সত্যি, সবই সত্যি। এবং এটা যেটা হয়েছে এই বৌদ্ধ মন্দিরের আশেপাশে, বৌদ্ধ মন্দিরের ঘিরে যে ল্যান্ডগুলো যেগুলো ছিল সেগুলো হিন্দুরা একসময় চাষবাস করতো, এবং হিন্দুদের এখানে বাড়িও ছিল, বাড়িগুলো ভেঙে ফেলে পরে জমিটা এই করা হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের সময় এই হিন্দুদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, 71 সালে কথা বলছিল। তাড়িয়ে দেওয়ার পর যেটা হয়েছে, এই যে আমাদের গ্রামে যে বাড়িঘর দেখছো সেই আমলে, সেই 50-60 বছর আগে বা 70 বছর ধরে যারা ছিল, তো ওই হিন্দুদের জায়গাটা দখল করে ফেলেছে। জায়গা দখলের পরে যেটা হয়েছে, জায়গা দখল করার পর এখানে ঘর বাড়ি বা চাষবাস শুরু করে মুসলমানরা। হিন্দুরা তো মুক্তিযুদ্ধের সময় ইন্ডিয়া বা কোথাও চলে গিয়েছে। হ্যাঁ, এই যে হিন্দুদেরকে জোর করে বা চালাকি করে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পর তাদের ল্যান্ড বা বৌদ্ধ মন্দিরটা দখল করে নেওয়া হয়েছে। তো সেই সময় যেটা হতো, ওনারা যখন চাষবাস করতো, তো যে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে, কোদাল চিনেন যে কোদাল দিয়ে মাটি খুঁড়ে, তো কোদাল দিয়ে যখন মাটি খুঁড়ছিল তখন হচ্ছে হুট করে দেখা গেল যে কিছু পাথরের কিছু একটা বের হচ্ছে, বা হুট করে দেখা যাচ্ছে গল গল করে পানি বের হচ্ছে, মানে যেটা খুবই এটা ভাবাও যায় না। হ্যাঁ রাইট, কৃষকরা ভয় পেত, এটা কি হলো। আমি শস্য উৎপাদন করার জন্য এখানে, ওই সময় তো আসলে ওই যে ট্রাক্টর না কি বলে যে হাল চাষ, ওগুলো মেশিন ছিল না কিন্তু ওই সময়। মানে ওই দাদু কিন্তু এই ঘটনাগুলো আমাকে বলছিল ম্যানুয়ালি, যে কোদাল দিয়ে খুঁড়ছে বা শাবল কিছু দিয়ে একটা তুলছে। তো একটা সময় যেটা হলো যে রাতে যারা দখল করেছে, রাতে তাদের বাড়িতে আম গাছ বা পেয়ারা গাছের ডালে কালো একটা বানরের মতো কিছু একটা বসে থাকতো। তো বানর কোনো কিছু করতো না, জাস্ট চুপ করে এইভাবে বসে থাকতো। সবাই তাকে দেখে ভয় পেত, যখন বেশি ভয় পেত বানর সেখান থেকে উধাও হয়ে যেত আর কি। তো এই ঘটনা যখন ওই দাদু বলছিল, তখন আমি ওখানে বসে ওনার ভিডিও, আর হচ্ছে আপনি ফেসবুকে খেয়াল করবেন যে আমি আমার আইডিতে কিন্তু একটা ভিডিও শেয়ার করেছিলাম, দেখেছেন কিনা, যে এই যে সেই মন্দির, এটার একটা ঘটনা বলেছিলাম। তখন আমি ভাবলাম যে এইটা তো আমার জন্য খুবই একটা মানে কি বল উপাদান আমার জন্য আর কি। তখন উনি বলছিল যে যখন এই ধরনের বানর টাইপের অন্ধকার রাতে যারা দখল করেছে তাদের বাড়িতে আসতো, বা তাদের বাচ্চা কাচ্চা অসুস্থ হতো, অসুস্থতা লেগেই থাকতো, কেউ অসুস্থ হয়ে মারাও গিয়েছে ওই সময়, তখন তারা বুঝলো যে আসলে জবরদখল করে এইভাবে নিয়েছি আমরা। তখন তারা একজন আলেমের সাথে কথা বলে, যে সবসময় নামাজ কালাম পড়তো, মসজিদে নামাজ পড়তো। উনি বলেছে আপনারা তো ওদেরকে তাড়িয়ে দিয়ে জায়গা দখল করেছেন,
কিন্তু কখনো যদি আসে ওনারা জায়গাটা ফেরত দিয়েন এবং পারলে এখানে একটু দোয়া কালেমার ব্যবস্থা করেন। তো ওনারা আসলে তখন আলেমকে বলছিল যে না, ওনারা যদি কখনো আসে, মানে এত অশান্তি হচ্ছিল, ধরেন ব্যাপারটা এইরকম যে প্রকৃতির যে একটা পানিশমেন্ট, আমি যদি এই ক্ষেত্রে বলি দর্শক, আমি বলছি না যে এই সে ভূত হয়ে এসে আপনাকে ভয় দেখাচ্ছে, জায়গা দখল করে নিয়েছেন, আমি এই ধরনের ডিরেক্ট যাচ্ছি না। সেটা হচ্ছে প্রকৃতির একটা পানিশমেন্ট থাকে। ধরেন ব্যাপারটা এরকম যে ভালোবেসে কাউকে প্রতারিত করলে যেরকম হয়, কোনো না কোনো সময় সেটা ফিডব্যাক পাওয়া যায়। এটা আমি বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন? অবশ্যই। শাফি তো বিশ্বাস করেন। শাফি আপাদমস্তক একজন ভালোবাসার আসলে না এটা মানে এমন কিছু উনি ফেসই করেন। হ্যাঁ, ফেস করেন কিন্তু করতে পারেন। করলে আপনি বুঝবেন যে এটা অ্যাকচুয়ালি রিয়েল। আসলে নেচার টেক রিভেঞ্জ, এটা তো নেচারের একটা ক্যারেক্টার। এবং আপনি যে বিষয়টা বললেন, এগুলোর সাথে কিছু বিষয় আছে। ধরেন একটা মানুষ যখন দীর্ঘ সময় কোনো জায়গায় থাকে, আসলে আপনাকে অনেকদিন আগে আমি একটা ডেমোনোলজির একটা থিওরি থেকে আলোচনা করেছিলাম আপনার সাথে, যে প্যারানর্মাল নেগেটিভ এনার্জিগুলোর জন্ম কোত্থেকে হয়। এটার একটা হিস্ট্রি আছে। এটার হিস্ট্রি হচ্ছে হিউম্যান ইমোশন প্যারানর্মাল এনার্জিগুলোকে জন্ম দেয়। এখন একটা মানুষ যখন দীর্ঘদিন একটা জায়গায় থাকে, একটা বসত বাড়িতে যখন সে দীর্ঘদিন থাকে, তখন ওই জায়গাটার সাথে তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়। তার ভালো লাগা, খারাপ লাগা, খারাপ থাকা, ভালো থাকা, সব কিছুর সঙ্গে আসলে এইটার একটা কানেকশন সৃষ্টি হয়। সো আপনি যখন তাকে অন্যায়ভাবে সেখান থেকে তাকে সরায় দিচ্ছেন, মানে তাকে সিজ করছেন এই জায়গাটা থেকে, তখন যেটা হয় তার ইমোশনাল জায়গাটা কিন্তু ওইখানে কানেক্টেড থাকে। তখন আসলে এইটা ম্যাটার না যে সে রিভেঞ্জ নিচ্ছে কিনা বা হচ্ছে কিনা। তখন যেটা হয়, এই যে তার যে খারাপ লাগা, তার যে নেগেটিভ ইমোশনের সাথে এই জায়গাটার সম্পর্ক, এটা অন্যান্য অতিপ্রাকৃতিক শক্তিদেরকে ডেকে আনে, যেটাকে আমরা প্যারানর্মাল বা ডেমনিক এন্টিটি বা পাওয়ার বলি। যেমন আমরা দেখি না যে অনেক মানুষ সুইসাইড করার পর, যে রুমে মানুষ সুইসাইড করে, বা ধরেন একটা লোক একটা রুমে সুইসাইড করেছে, করার পর শোনা যাচ্ছে যে এই রুমটায় সমস্যা। এটা অনেকবার আমরা বলেওছি, আমরা বলেছি। কিন্তু এটা কেন হয়? এখন যে মরে গেছে সে তো গেছেই, সে তো যে মরে গেছে সে গেছে, সে তার কবরে আছে বা তাকে দাহ করা হয়েছে, সে নেগেটিভ এনার্জির অলরেডি ডান। কিন্তু যখন এই যে নেগেটিভ এনার্জিটা নিয়ে এসে মারা গেল, এবং ওই রুমটাতেই কিন্তু তার শেষ মুহূর্তের ইমোশনটা কিন্তু ওখানেই থেকে গেল, এটা যেটা করে, এটা অন্যান্য প্যারানর্মাল এনার্জিগুলোকেও ডেকে নিয়ে আসে। পরবর্তীতে এই রুমে যতগুলো ইনসিডেন্ট হয় সেগুলো ওইটার প্রভাবে হয়, রিলেটেড। সো আপনি যেটা বলছেন যে যখন আপনি একজন মানুষকে তার বাড়ি থেকে সরিয়ে দিচ্ছেন, এটা তো তার ভালো মন্দ ইমোশন, তার প্রেয়ার, তার অভিশাপ, সবকিছুই কিন্তু এই জায়গাটার সাথে। এবং এইখানে একটা লাস্ট যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে যে আমি সিলভানাকে একটু দেখাই, এই যে বৌদ্ধ মন্দিরটা সব জঙ্গলে ট্রাই টু আমরা ওখানেও দিচ্ছি। আমি আসলে অডিয়েন্স জানি না স্ক্রিনে কতটুকু দেখা যাবে, বাট ইট অ্যাকচুয়ালি লুকস স্ক্যারি। আমি একটু দেখিয়ে দিই অডিয়েন্স যারা আছে, দাদা একটু এই যে চাইলে একটু মানে আমরা হচ্ছে কমেন্টসেও কিন্তু এটা দেখাতে পারি। ঠিক আছে, মানে আমরা জাস্ট বেসিক্যালি দেখালাম একবার, মানে ঘটনাটা কত সিরিয়াস এইটা আসলে এই মন্দিরটা দেখলে বুঝতে পারবেন। তো লাস্ট যে ঘটনাটা ঘটেছে, একজন কৃষক ওখানে ফুলকপি বা বাঁধাকপি এরকম কিছু চাষ করে শীতের সময়। তো ওই যে পরিচর্যা করতে করতে সন্ধ্যা লেগে গিয়েছে, মাগরিবের আজান দিয়েছে। উনি ওই আগাছা পরিষ্কার করার পরে সে আগাছাগুলো একটা বস্তায় ভরে নিচ্ছে, সেগুলো আবার গরুকে খাওয়াবে। তো বস্তায় ভাবে ঘাড়ে নিতেই মাগরিবের আজান তখন শেষ। গ্রামে একটা প্রবাদ বা প্রচলিত একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে মাগরিবের আজান দিলে কেউ বাইরে থাকে না ক্ষেত খামারে, সোজা দ্রুত বাসায় গিয়ে উজু করে নামাজ পড়বে। নামাজ না পড়লেও হাত মুখ ধুয়ে বাসায় বসে মুড়ি বা ঝালমুড়ি কিছু একটা খাবে, সন্ধ্যার নাস্তা। আমরা যেরকম পিৎজা খাচ্ছি, বার্গার খাচ্ছি বা অন্য কিছু খাচ্ছি, গ্রামের লোকেরা কিন্তু মুড়ি খেতে খুব পছন্দ করে, ট্রেডিশনাল স্ন্যাক্স। তো ওই কৃষক উনি নাকি দ্রুত রেডি হচ্ছে যে বাড়ি গিয়ে ফ্রেশে নামাজ কালাম করে একটু মুড়ি টুড়ি খাবে আর কি। বস্তাটা ঘাড়ে নিতে দেখে মন্দিরের সেই উঁচু মাথা থেকে নিচ পর্যন্ত একজন নারীর অবয়ব চুল লম্বা করে দিয়ে সে মানে হাসছে, মানে বিকট শব্দে হাসছে। দেখার পর ভয়ে ওখানে অজ্ঞান হয়ে গেল আর কি। তো অডিয়েন্স যারা এই সময় এই মুহূর্তে যারা এই ঘটনাটা শুনছেন বা
এখন পর্যন্ত যারা যুক্ত আছেন আমাদের সাথে, ব্যাপারটা আসলে খুবই লোমহর্ষক। মানে এবং এখানে একটু জিজ্ঞেস করি যে এই ধরনের ঘটনা কি উনি একাই সাফার করেছে নাকি এলাকায় এই ধরনের একটা রীতি এটা তো থাকে? আমি একটু আগে বললাম যে কোনো বাড়িতে রাতে বানর সেজে ভয় দেখানো হচ্ছিল, মানে এটা ওখানকার রেগুলার কিছু না কিছু মানুষ সাফার করত। হ্যাঁ, তখন ওই যে একজন আলেম বলেছিল যে আপনারা একটু দোয়া কালেমা করেন, এই জায়গা তো আসলে একসময় জায়গাতে হিন্দুরা ছিল, বৌদ্ধরা ছিল, তাদের জায়গাটা মুক্তিযুদ্ধের সময় তারা হয়তো চলে গিয়েছে দেশ ছেড়ে, বাট এই যে জায়গা ভোগ দখল করছেন বা আপনারা যদি কোনো চালাকি করে তাদেরকে তাড়িয়ে দেন, সেটার জন্য আপনাদের সরি হতে হবে। তো বলছে যে সরি কিভাবে হবে, সরি সেটা হচ্ছে ওনারা যদি কখনো মুক্তিযুদ্ধের পরে যদি কখনো আসে এখানে, তাহলে ওদেরকে জায়গাটা ছেড়ে দিতে হবে। মজার বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের প্রায় 2.5-3 বছর পরে কিছু কিছু জায়গার মালিক যারা হিন্দুরা যারা চলে গিয়েছিল তারা আবার এসছে এবং তাদেরকে জায়গাটা ফেরত দেওয়া হয়েছে, এবং এখন পর্যন্ত ওই কিছুটা এরিয়াতে এখনো সে হিন্দু বা বৌদ্ধ এখনো আছে, যেটা ছবি একটু আগে দেখালাম আমি আপনাদের, হ্যাঁ মন্দিরের ছবি দেখালাম। তো এই আসলে এই ব্যাপারটা এরকম যে মন্দিরটা আসলে এত পরজীবী গাছে এখন আক্রান্ত যে ওটার ভেতরে নাকি মানে মেইনলি এটা প্যাগোডা, রাইট? মেইনলি এটা প্যাগোডা, হ্যাঁ, বিষাক্ত সাপ, পোকামাকড় বা অনেক কিছু আছে, কিন্তু এখনো নাকি সন্ধ্যার পরে সেখানে মৃদু আলো দেখা যায়। এটা ওই এলাকায় জনশ্রুতি আছে। তো যাক, আসলে একজন হোস্ট হয়ে যদি এত গল্প করি কেমন লাগে বা ঘটনা বলি কেমন লাগে, সেটা শফির ক্ষেত্রেও, শফির কাছ থেকেও একটু কম শুনবো আজকে। আমাদের সাথে সিলভানা আছে। তো সিলভানা আমাদের অফেয়ারে একটা ছোট্ট একটা স্টোরি বলছিল যে রনি ভাই আসলে ব্যাপারটা এরকম একটা ব্যাপার ঘটেছে যে সিলভানা কখনো বিশ্বাস করতো না, মানে বিলিভ করতো না যে এই ভূত প্রেত বা অশরীরী কিছু একটা আছে। কিন্তু আমরা যারা মুসলমান, এটা আমি মাঝে মধ্যেই বলি, প্রত্যেকটা ধর্মের জায়গা থেকে কিন্তু আসলে ওই যে শফি গত এপিসোডে তার আগে বলেছিলেন যে এলিয়ান থাকতে পারে, বা এই যে খাওয়াইস নামে একটা, হ্যাঁ মানে পৃথিবীতে তো আপনি একটা জিনিস চিন্তা করেন, পৃথিবীতে ধর্মের অস্তিত্ব যদি বলেন, সমাজ সভ্যতার অস্তিত্ব যদি বলেন, সেটা তো অনেক বেশি সময়ের ব্যাপার। কত সবকিছু মিলিয়ে আপনি যদি রিলিজিয়াস সিস্টেম, মানে প্রচলিত পৃথিবীর যে ধর্মগুলো আছে, খুব বেশি হলে আপনি দেখবেন 5,000 বছর। সবগুলো ধর্মের বয়স, মানে সবচেয়ে প্রাক পৌরাণিক ধর্মটার বয়স হবে 5,000 বছর। আমি শুনেছিলাম 4,000 বছর। আচ্ছা ঠিক আছে, আমি 5,000 বছরই ধরলাম। কিন্তু আপনি দেখেন এই মানুষ, ইভিল, ডেমনিক এন্টিটি, এইগুলোর স্টোরি 10,000 20,000 বছর ধরে চলে আসছে। সো পার্টিকুলারলি কোনো ধর্মই আসলে এটাকে অস্বীকার করে না, বা ধর্ম অস্বীকার করলেও বাস্তবতা অস্বীকার করে না। সো অনেকগুলো বিষয় আসলে কানেক্ট। হ্যাঁ, সেটা বলছিলাম যে সিলভানা শুরুতে বলছিল এসে যে ভাই আমি তো আসলে বিলিভ করতাম না, কিন্তু এমন একটা ছোট্ট একটা ঘটনা ঘটেছে, তো সেটা একটু যাই শুনি আমরা সেটা। আচ্ছা, শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ আই গট ফ্লুস, আমার গলাটা ওরকম ক্লিয়ার না। আমারও একই অবস্থা। আমি চেষ্টা করব যে আমার টোন শুনে যেন আপনি ফিল করতে পারেন স্টোরিটা, কারণ আমি সেদিনের পর থেকে এখন পর্যন্ত বিশ্বাস করি দেয়ার সামথিং। কারণ আমি আগে বিশ্বাস করতাম না, হ্যাঁ যেটা বললাম যে আমি খুবই জলি মাইন্ডেড, ফ্রেন্ডদের সাথে সবসময় কখনো না কখনো এগুলো কথা উঠলে আমি হাসিতে উড়িয়ে দিতাম যে হ্যাঁ এরকম আমি তো মানি না। সো হ্যাঁ, অবশ্যই আমাদের ধর্মে জিনের কথা একদম ক্লিয়ারলি লেখা আছে, তবুও আমি কখনো বিশ্বাস করতাম না, একদম সামনে কখনো আসেনি, কিছু সামনে আসেনি, এন্ড আমি মানে বিশ্বাসই করতাম না, কোনোভাবেই বিশ্বাস করতাম না। হ্যাঁ, হরর মুভি দেখা হয়, বাট ওটা দেখলে বুঝি দ্যাটস জাস্ট এ মুভি, রিয়েল লাইফ না তো আমাদের। বাট এক সময় একটা জিনিস এমনভাবে হয়েছে আমি দেখেছি, তারপর থেকে আসলেই আমি এখন পর্যন্ত বিশ্বাস করি, আর খুবই চেষ্টা করি কিছু আমাদের ধর্মীয় জিনিস মেনে চলার। আদারওয়াইজ মনে হয় যে না হলে আমার উপরও আসতে পারে কখনো না কখনো, আর কোনো কিছুই একটা না ভালো না অবশ্যই। যদি মেনে চলি তাহলে হয়তো বা আজকে দেখলে কালকে আমি নাও দেখতে পারি, অথবা মেনে চললে কিন্তু সমস্যা নাই। ধরেন আপনি একটা ধর্মীয় বিষয়টা এরকম, যেহেতু ধর্মীয় ব্যাপার উঠে আসলো, সেটা হচ্ছে যে ধর্মীয় বিষয়টা যেটাকে না করা হয়েছে, যেরকম ধরেন স্ন্যাক আমরা হারাম খাওয়া, আসলে কি স্ন্যাক খেতে ভালো লাগবে না, কিন্তু সেটা ধর্মীয় না করা হয়েছে। এটাই বলছিলাম যে আপনি মেনে চললে সমস্যা নাই।
মেনে চললে সমস্যা নেই, বাট আমরা যেটা নর্মালি কী করি যে কোথাও গেলে বা কোনো হ্যাং আউটে বা ফ্রেন্ডসদের সাথেই থাকলে যত ক্যাজুয়ালি চলার যায় ততই তো বেটার, তাই না? যেহেতু এটা হ্যাং আউট, এটা তো বেশি প্রেশার নিয়ে যাবে না, আর অফিসের ক্ষেত্রে আলাদা। বাট কিছু ক্ষেত্রে যেমন আপনি মাগরিবের কথা বললেন, হ্যাঁ অবশ্যই এখন মাগরিবের আজানের পরে আমি চেষ্টা করি যে মাথায় কাপড় ওড়না থাকুক বা কিছু দিয়ে আমি কভার করি, আমার চুলটা খোলা চুলে না থাকলেই হলো, খোলা চুলে না থাকলেই হলো, সেটাই হচ্ছে মেইন কথা। সো এভাবেই চেষ্টা করি। কখনো একদম ইম্পসিবল হলে তো অবশ্যই, বাট বেশিরভাগ সময় চেষ্টা করি একটা ইনসিডেন্ট ঘটার পর থেকে। সো আমি শেয়ার করি 2020 সালের কথা। আমার হচ্ছে আমার বাসা মিরপুরে, আমি ঢাকায় জন্ম, ঢাকায় থাকি, আমার নানু বাসাও ঢাকায়, আমরা সব ঢাকা স্থানীয়। সো আমার 2020 সালে আমার আম্মুর সাথে কিছু আর্গুমেন্টসের কারণে আমি হচ্ছে রাগ করে আমি হচ্ছে আমার আব্বুর অফিস চলে যাই, আর আমি লাগেজ অ্যান্ড আমার জিনিসপত্র ব্যাগেজ নিয়ে যাই যে আমি আর বাসায় থাকবো না। তখন তখন কোন ক্লাসে পড়েন? তখন আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে। আচ্ছা আচ্ছা, মোটামুটি বোঝেন সবকিছু। কিন্তু আর্গুমেন্টের কারণে আর আমার আব্বু তখন আমার সিরিয়াসনেস দেখে আমাকে আর না বলেনি, যদিও আমাদের বাসা মিরপুরে, আমরা বাসায়, তো আমি বাসায় থাকবো না তো কোথায় থাকবো। সেক্ষেত্রে সে আমাকে একটা হোস্টেলে তখন দিয়ে দেন। আমার বাসার পাশেই হোস্টেল, 10 মিনিটের ডিস্টেন্সে, মিরপুরেই। সো হোস্টেলটাতে যাওয়ার পরে নতুন এনভায়রনমেন্ট, নতুন মানুষদের সাথে মেশা, সো আমি সব কিছুর সাথেই কোপ আপ করে ফেলি। কিন্তু বেশিরভাগ সময় মানে এক একটা রুম আমাদের আলাদা ছিল, এক রুমের মেম্বাররা আরেক রুমে আসতেন, মানে সেপারেট করা। হ্যাঁ, এসে আমাদেরকে বলতো যে 3 তলায় যাবেন না, রাত্রেবেলা বেশিরভাগ সময় 3 তলায় যান না। বিল্ডিংটা ছিল আমাদের 6 তলা আর 7 তলা রুফটপ। সেটা কি মিরপুরেই? মিরপুরেই। আপনার বাসাও তো মিরপুরে ছিল? মিরপুরেই। রাগ করে আমার আব্বুর কাছে চলে গিয়েছে, আমার আব্বু বলেছিল আচ্ছা তাহলে তুমি হোস্টেলে থাকো, তোমার যদি যতক্ষণে তোমার মনে হচ্ছে তো তুমি, আর তোমার আম্মুর সাথে ফ্রি হয়ে তখন তুমি। এখানে একটু যুক্ত করছি, সেটা একটু আপনার বিরক্ত হবে না, সেটা হচ্ছে যে আপনার বাবার প্রশংসা না করলেও হয় না এখানে, যে উনি কিন্তু চাইলে রাগ করে একটা চড়ও মারতে পারতেন, যাও বাসায় চলে যাও, বা বকাঝকা করতে পারতেন, সেটা না করে উনি এতটাই বুদ্ধিমান আসলে বলেছে যে তুমি হোস্টেল থাকো। সেই ক্ষেত্রে আমি নিয়ার বাই হাউস, বাসা থেকে খুব দূরেও না। কিন্তু একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে কি যে আমরা 3 বোন, 3 বোনই আমার আব্বুর খুব ফেভারিট, খুবই ফেভারিট। তার কখনো কোনো ছেলের চাওয়া ছিল না যে আমার কেন ছেলে সন্তান নেই। সো আমাদেরকে নিয়ে তার মানে হোল লাইফই আমরা, মানে পুরো ওয়ার্ল্ডই আমরা। সো আমাদের সাথে কোনো কিছুতে ঝগড়া করবে বা কোনো কিছুতে না বলবে এখন পর্যন্ত আমি পাইনি। আমার বড় বোন ছোট বোন তো আরো আদরের, কারণ তারা স্কলার, আর তারা একটু মান্য করে চলে, আর আমি ঝগড়া করলে বাসা ছেড়ে দিই। সো আমার আব্বুর কাছে বলার পরে সে আমাকে ওই হোস্টেলে দিয়েছে, যেহেতু ওই হোস্টেলটা একটা অর্গানাইজেশনের আন্ডারে ছিল, সো এর জন্য সে সেফ ভেবেছে বলে আমাকে দিয়েছে। তো আমি যখন নতুন মানুষদের সাথে মিশা শুরু করলাম, হোস্টেলের মেম্বারদের সাথে একত্রে হতাম, রুফটপে ডাইনিংয়ে যখন নিতাম, বেশিরভাগ সময় ইভেন আমার রুমে এসেও অনেক মেম্বাররা এসে বলতো যে আপু আপনাকে তো দেখলাম 3টার দিকে আপনি গান শুনেন। আমি তখন আবার মোবাইল গেমিং এর সাথে যুক্ত ছিলাম, আমি মোবাইলে গেম খেলতে পছন্দ করতাম। তো আপু আপনি কমন জোনে গিয়ে গেম খেলতে থাকেন, আপনি 3 তলায় যাবেন না, তবুও এই মিডনাইটে। মানে আপনার কি প্রশ্নটা কখনো আসেনি যে 3 তলায় স্পেশালি কেন যেতে নিষেধ করে? এটা কি কোনো অফিশিয়াল রেস্ট্রিকশন নাকি অন্য কোনো রেস্ট্রিকশন? মানে এই প্রশ্ন আসে না আপনার মধ্যে? এই জিনিসটাই তখন আমি কি করলাম, ভাবা শুরু করলাম যে সবার একই স্টেটমেন্ট আসে কিভাবে, মানে ওয়াই? একজন বলতে পারে, 2 জন, ম্যাক্স 5 জন, সবাই কেন? কিছু একটা ওখানে হয়তো বা হয়েছে বা হচ্ছে, যেটা তারা দেখে আমাকে যেতে না করছে। কারণ আমি হচ্ছে বাকিদের সাথে মিশলেও একটু একা থাকলে যে কোনো জায়গায় নিজের মতো। কিন্তু ওই সময়টা কি ভূত প্রেত এগুলো নিয়ে মাথায় কিছু এসেছে? এভাবে আসেনি, কিন্তু যেতে না করতো। আমাকে কখনো এভাবে স্পেসিফাই করে বলেনি যে কেন যাবেন না আপু। আমি আমার মতো চলতে পছন্দ করতাম। যখন আমি গেম খেলতাম ফোনের মধ্যে, আমি জাস্ট কানের মধ্যে কানেক্টেড হয়ে আমি কথা বলতে বলতে কমন জোনে চলে যেতাম, 4 তলায় যেতাম। আমার রুম ছিল 5 তলায়, 4 তলায় যেতাম, রুফটপে যেতাম, লবিতে যেতাম, যে কোনো জায়গায় আমি যেতাম। আমি পছন্দ করতাম একা থাকলে একাই থাকি, কখনো কারোর 2 জন মিলে যে যাবো এরকম না, একাই যেতাম, চুল টুল খুলে জাস্ট ক্যাজুয়াল। তার মানে হচ্ছে ছোটবেলা থেকে আপনি একটু দুরন্ত টাইপের?
সো আমি হচ্ছে কি করতাম, আমার বাসার ক্যাজুয়াল ড্রেস আপে জাস্ট ট্রাউজার আর চুল টুল খুলে আমি আমার মতো গেম খেলতে খেলতে যে কোনো ফ্লোরে যে কোনো স্পেসে যে নিজের মতো থাকার না এটা কোনো নির্দিষ্ট না, এমনও হচ্ছে আপনি খেলতে খেলতে হয়তো 3 তলায় চলেও গেছেন, আপনার নিজেরও খেয়াল নাই। সেটাই। তো আমাকে হয়তো বা 3 তলারই কোনো মেয়েরা আমাকে দেখেছে, ওরা আলাপ করেছে, ওরাও আমাকে না করতো 3 তলায় আসে না, কিন্তু আমার মাথায় তখন আসা শুরু করলো তুমি তো 3 তলায় থাকো, তুমি 3 তলায় আমাকে আসতে নিষেধ কেন করছো? কারণ বাকি ফ্লোরের কেউ তো এই কথা বলছে না, আমি আমার রুমে অন্য কোনো মেম্বার আসলে কাউকে কিছু বলছি না। আবার 3 তলা একেবারে খালিও না, ওখানে থাকছে, খালিও না, ওখানে থাকছে, কিন্তু একটা রুমে কম থাকছে, একটা রুমে থাকতে চাচ্ছে না। 3 তলার যে 4 নম্বর রুমটা, ওই রুমে থাকতে চাচ্ছে না। বেশিরভাগ সময় হতো কি যে আমাদের হচ্ছে নিচে গিয়ে কথা বলতে হতো, যিনি হোস্টেল ম্যানেজার ইনচার্জ আমরা ডাকি, ইনচার্জের সাথে আমি কখনো কথা বললে সেই ইনচার্জ আপু ওইভাবে ডিস্টার্ব ফিল করে বলতো যে আবার রুম চেঞ্জ করে দিতে হচ্ছে, কারণ একটা রুম চেঞ্জ করা হ্যাসেলের ব্যাপার, জিনিসপত্র নিয়ে আপনার হাউসকিপিং এসে আপনার লাগেজ টাগেজ নিয়ে আরেকটা ফ্লোরে শিফট করা, ইটস আ মেস। সো এই জিনিসটার পরে বেশিরভাগ সময় এই জিনিসটা শুনছি, 3 তলার মানুষও এই কথা বলছে, তখন আমার কিছু ভাবা শুরু করলাম যে আসলে আমার ডিসকভার করা উচিত যে এখানে কি সমস্যা, তোমরা বলো, আমার বিশ্বাস আমারটা, আমি একটু দেখে আসি কি সমস্যা, মিডনাইটেই যাই না। ওকে। পরে আমি আমার রুমমেটসদের সাথে ডিসকাস করলাম যে কি সমস্যা আসলে। একজন রুমমেটস আমার মতোই একটু মানে চঞ্চল ছিলেন, সে আমাকে বলল হয়তো বা একটা আমাদের মান্থলি একটা চার্জের সাথে ইলেকট্রিসিটি বিল অ্যাড হয়, সো বিলটা হঠাৎ করে ইনক্রিজ করা হয়েছে কাউকে নোটিফাই না করে, হয়তো বা ওইটার জন্য এই রুমার্সটা ছড়াচ্ছে যাতে হোস্টেলে কেউ না থাকে, ও আচ্ছা আচ্ছা, ভয়ে চড়ে চলে যায়, তাই ওই ফ্লোরটাকে নিয়ে বলছে। তো এইভাবে রুমার্স ছড়ালে না তাহলে থাকবে না কেউ, তাহলে ওদেরও লস হবে, যখন তখন ওরাও হচ্ছে রেন্ট কমিয়ে দিবে, ইলেকট্রিসিটি বিলটা কমিয়ে দিবে, মানে প্রোপাগান্ডা হিসেবেই চিন্তা করা হলো রুমার্স বলছে। তা আমার ওই রুমমেটের সাথে এইটা ডিসকাস করার পর তো আমি ক্লিয়ার যে এই কারণেই আমাকেও ভয় দেখাচ্ছে, কারণ জানে যে আমি যাব না, আমার যতদিন সমস্যা আছে আমি এখানেই থাকবো। ঠিক আছে, এটা করার পরে আমিও আবার ইনচার্জদের সাথে এই কথা বললাম, তখন উনি হোস্টেলের তরফ থেকে না কথা বলে আমার সাথে পার্সোনালি কথা বললেন, আমাকে বললেন যে আপু আপনি যান না, আপনি অন্য জায়গায় থাকেন, আপনি কমন জোনে থাকেন, রুফটপে যান, যেখানেই যান আপনি ওখানে আর যান না, আর রাত্রেবেলা বেশি না, রাত্রেবেলা যদি আপনার মনে হয় যে আপনার ওই জায়গায় কোনো কাজ আছে, কারোর সাথে কিছু নিতে চান আমাকে জানে, আমরা একসাথে। তো আমি বলছি উনি পার্সোনালি এসে পার্সোনালি বলছে, কারণ সে কিন্তু এটা বলার কথা না, যেহেতু সে সেখানে চাকরি করছে, কারণ আমি চাকরি করলে আমি এটার নামে যদি কোনো রুমার্স ছড়াই, আমি আমার চাকরি অথরিটি তো অন্তত এই কাজ করবে না, অথরিটি বলবে যে কোনো ইস্যু না, আপনি যান, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তখন কি করলাম আমি তাকে জিজ্ঞাসা করে বসলাম আসলে সমস্যা কি আপু, আপনি আমাকে বলেন, এখানে যদি না বলতে চান, যেহেতু সিসি ক্যামেরাস আছে বা এটা আপনার অফিসের এরিয়ার মধ্যে পড়ে, আমরা বাইরে পাস্তা খেতে বের হই, মিরপুরে অনেক পাস্তা জোনস আছে, চলেন দুইজন মিলে আলাপ করতে করতে গল্প করি, আপনি আমার বাসার কিছু গল্প শেয়ার করলেন আমার সাথে, মানে কি চলেন ঠিক আছে। যাওয়ার পরে সে আমাকে বলল যে আমি যে হোস্টেলটাতে থাকি তার পাশাপাশি একটা মাদ্রাসা আছে, সো মাদ্রাসায় ওরা সবসময় মেয়েদেরকে নিয়ে কমপ্লেইন করে যে মেয়েরা, কারণ আমাদের রুফটপ ছিল, আমরা তো বাসার ড্রেস আপ পরে আমরা মানে হচ্ছে কি যে ওখানে যেহেতু বেশিরভাগই ভার্সিটি স্টুডেন্টরা ছিলেন আমার সাথে, আমার রুমমেটসরাও আমিও ইউনিভার্সিটির মেয়েরা বেশিরভাগ, তো তারা হচ্ছে কি একটু ক্যাজুয়াল ড্রেস আপ করতে পছন্দ করে, তারা একটু ওই যে ধার্মিক ড্রেস বা সালোয়ার কামিজ বা ওড়না সবসময় ক্যারি করে না, সো এরকম করে কারণ কি করে ছাদের মধ্যে হোক বা বাইরে হোক বা যে জায়গাগুলোতে দেখা যায় পাবলিক প্লেস, মানে হোস্টেল দেখে, সেখানে হচ্ছে কখনো কখনো, আচ্ছা আমি শুদ্ধ বাংলায় বলি, উগ্র ড্রেস আপ করেন বা অ্যাজিজুয়ালি টি-শার্ট ট্রাউজার, মানে কখনো কখনো ভালগার হয়ে যাচ্ছে। সো এই কারণে হচ্ছে সেখানকার যে মাদ্রাসার যে হুজুর, তারা অনেক সময় এই জিনিসগুলোর কমপ্লেইন করে, এসে এসে বলে যায় যে এরকম করতে না করেন, আমাদের এখানে মাদ্রাসার ছেলেরা আছে, ওরা শুধু করেই সুন্দর করেই বলি নষ্ট হয়ে যেতে পারে, সেরকম করবেন না, আর আপনারা না করে দেন, আপনারা রুলস এটা মেনটেন করতে বলেন। আর আমাদের এখান থেকে অথরিটির সাইড থেকে কথা হচ্ছে দে আর পেইং আস
মানে ওদের একটা অব্লিগেশন ক্রমাগত আসতেছিল আর কি, এটা ঠিক আছে। সো অ্যাজ দে আর পেইং আস, দে আর আওয়ার গেস্ট। সো আমরা পারি না কাউকে এভাবে করে তার পার্সোনালি কিছু চেঞ্জ করতে বলতে। সো এটা আমরা পারবো না, এটা তারা যেভাবে করে। আর আর অনেক মেয়েরা আছে যেটা মানতে চাচ্ছে না, আর স্বাভাবিক, এটা নিয়ে তো প্রশ্ন উঠবে তাই না, যে আমি কি ড্রেস আপ করব সেটা কি পাশের মাদ্রাসা ঠিক কারণ করে দিবে? সেটা হচ্ছে তাদের বাসা। আমি যখন থাকছি এটা আমার বাসা, আমি বাসায় অবশ্যই ক্যাজুয়াল ড্রেস আপে চলতে পছন্দ করব, আমি ওভাবে ক্যারি করব না কিছু। সো যখন এরকম করা শুরু হলো তখন আমাকে ইনচার্জ আপু যিনি বলছেন, উনি যে যে হুজুররা বা মাদ্রাসার যে যারা আছেন তারা জিন পাঠান। এই জিনিস শোনার পর আমি তার সাথে একটা আর্গুমেন্টে চলে যাই। আমি একটু আর্গুমেন্টেই যাই যে আপনি এই যুগে সেটা বিশ্বাস করেন আপু? তারা আমাদেরকে ভয় দেখাতে এই কথাগুলো বলছে, বলে কি তারা আমাদেরকে বলে নেই যে তারা এগুলা পাঠায়। আমরা দেখেছি, আমরা বুঝি, আমরা 3 তালাতে ফিল করেছি এরকম কিছু আছে। তখন আমি বলা শুরু করলাম যে আপু আপনি কিভাবে মানেন, আমরা তো খুবই আপগ্রেডেড, অ্যাটলিস্ট এই যুগে তো এগুলা বিশ্বাস করা উচিত না। আর ওরা আমাদেরকে নিয়ে অবজেকশনস আছে, তাই আমাদেরকে ভয় দেখাতে পারে, বাট এই জিনিস না। তখন বলে না আপু মানেন না মানেন, 3 তালায় যায় না, আর আমরা তো এমনিতেই অন্যান্য জায়গায় আমরা আড্ডা দিই, ওখানেই আমরা আড্ডা দিব। আর যদি কখনো আপনার প্রয়োজনই হয়, দেখেন তো আমি প্রতিটা সময়ে হচ্ছে 3 তালার মেম্বারদের সাথে একটু কনসালটেশনে থাকতে হয় যে আপু থাকেন, আপু এখন রুম চেঞ্জ করেন না, কারণ 3 তালাটা পুরোটাই খালি হয়ে যাচ্ছে দিন দিন, শুধু 4 নাম্বার রুমটা না, 3 নাম্বার রুমেও সেম হচ্ছে কখনো কখনো। কারণ কি কমন জোনে হচ্ছে ওয়াশরুম আছে, কমন জোনে ওয়াশরুমে আসার সময়ও অনেকে অনেক কিছু ফিল করছে। আপু আপনি যায়েন না, আপনার ভালো। আমি চাই আপনি যেহেতু আমার ফ্রেন্ডের মতো হন, আমি চাই না যে আপনি এরকম কিছু ফিল করেন বা দেখেন যেটাতে আপনি, সে চাচ্ছে যে আপনার কোনো ক্ষতি না হোক। আর সে আমাকে সরাসরি বলছে যে আপনি যাতে কখনো লাইফ টাইমের জন্য ট্রমাতে না চলে যান। তার মানে এত সিরিয়াস? আমি দেখেছি, মানে সে নিজে ইনচার্জ বলছে, আমি দেখেছি। এই জিনিসটা হওয়ার পরে আমি তার সিরিয়াসনেস, তার টোন, তার ফেস এক্সপ্রেশন, এই জিনিসগুলো দেখার পরে আমার মনে হয়েছে আসলে কিছু আছে, যেটা আছে যেটা আমার দেখা উচিত। কেমন দেখি না কতটুকু খারাপ হবে আমার। বাট সেই সময়টা আপনার ভয় লাগছিল না? যে ভয়, কিউরিসিটির একটা ব্যাপার আছে। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে কি যে আপনার আমরা যত এজে হোক না কেন, আমাদের এজের কিছু কিছু মানুষদের এখনো কিন্তু বাচ্চা মনোমানসিকতা রয়ে গেছে। একটা বাচ্চাকে দেখবেন একটা জিনিস না করলে সে সেটাই করতে চায়, কারণ কিউরিসিটির একটা ব্যাপার আছে। তো এই কিউরিসিটির কারণে আমি প্ল্যান করেছি আমি একা যাব, রাত 3টায় যাব। এটা কিন্তু সাহসের ব্যাপার। 3টায় যাব, চুল টুল ড্রেস আপ যা আছে সেভাবে যাব। কতটুকু খারাপ হবে চলুন না দেখি। বাসায় যেভাবে নরমালি থাকেন ঠিক সেভাবেই কতটুকু খারাপ হয় দেখি না, বা কি হয় দেখি না। ঠিক আছে, তারপরে আমি আর 2-3 দিন কিছু করলাম না, কারণ জানি যে এই সময়টা আমাকে সবাই নজরে রাখবে, কারণ তারা সবাই বুঝছে যে আমি কিছু করতে চাচ্ছি। কয়েকদিন পরে, অ্যাপ্রক্সিমেটলি 4 দিন কি 5 দিন পরে আমি কি করলাম, প্ল্যান করলাম যে আজকে রাত্রে পানি খাওয়ার নাম করে উঠে, যেহেতু ফিল্টারটা আমাদের কমন স্পেসে ছিল, পানি খাওয়ার নাম করে উঠে রুমের লাইট জ্বালাবো না, আমি জাস্ট চলে যাবো, আর জিজ্ঞাসা করলে পানি খেতে যাচ্ছি বলে ফোনটা নিয়ে যাই। আর সব কিছু কমন জোন টোন এরিয়া টেরিয়া সব লাইট অফ করা থাকে ওই টাইমটাতে, যেহেতু রাত দরকার হয় না, যেহেতু অফ করা থাকে। যাই ফোন নিয়ে যাই, লাইট জ্বলিয়ে যাই, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলিয়ে 5 তলা থেকে 3 তলায় গেলাম। শুরুতে যেটা বললাম যে ওই ইনসিডেন্টটার পর থেকে আমি চেষ্টা করি এখন পর্যন্ত অনেক কিছু মেনটেন করে চলতে, কারণ চাই না যে লাইফ টাইমের জন্য কিছু সাথে চলে আসুক। না, আর এগুলো মানুষকে ট্রমাটাইজ করে দেয়। অ্যান্ড আমি আসলেই অনেক বেশি ট্রমায় চলে গিয়েছিলাম, আমি বাসায় ফেরত চলে গিয়েছিলাম। আমার আম্মুর সাথে ওরকম সিচুয়েশন থাকার পরেও আমি আর থাকতেই চাচ্ছিলাম না। তাহলে শুনি অডিয়েন্সরা কিন্তু অস্থির হয়ে আছে। সো ওকে, সো দেখতেই পাচ্ছেন আমি খুব দ্রুত নিঃশ্বাস নিচ্ছি, কারণ ওই জিনিসটা আসলে মানে আপনি যদি ইমাজিন করেন, দ্যাট ওয়াজ হিউজ টাইপের ছিল। গেলাম, আমার ফোন হাতে, ফ্ল্যাশ লাইট, 3 তলায় গেলাম, বারান্দা পর্যন্ত সোজা গেলাম। আমাদের কমন স্পেসটা একদম এন্ডে 4 নাম্বার রুমটা, যেটাই মেইন ঝামেলার, 4 নাম্বার রুমটার পাশেই বারান্দায় গেলাম,
লক করলাম, ফ্ল্যাশ লাইট দিয়ে এভাবে করে জাস্ট, কিছুই নেই, কি হবে ওরা করতেছে। মাথায় একটা কিছু আসলো যে একটা ভিডিও বানাই, ভিডিওর উপরে টাইমটা দেখাবো, ডেটটা দেখাবো, এরপরে কালকে গিয়ে রুফটপে সবার সাথে ভেঙাবো যে তোমরা ভীত কিন্তু আমি পারি, একা একা দেখো কেউ নাই, আমি একা একা ভিডিও বানাচ্ছি। এমন করছি। আমি আবার কি করি, প্রতি বছরই ফোন নিতে পছন্দ করি, আমার আপডেট ফোন ভালো লাগে। সো আমার ফোনে কোনো ল্যাগ হ্যাক কিছু নাই বা কোনো হ্যাং কেস নাই, ফোনে ভিডিও অন হয় না। এই বিষয়ে আমরা আসবো, স্টোরি শেষে আসবো। ফ্ল্যাশ লাইট অন অফ করে আমি আবার ভিডিও যাচ্ছি, হ্যাং খাচ্ছে ফোন, সুইচ টোটালি অফ করে দিলাম, আবার অন করা হলো, 1 মিনিট ওয়েট করে অন করলাম, ক্লিক করছি, হ্যাং খাচ্ছে, ফ্রিজ হয়ে আছে, স্টাক, একদম ডিসপ্লেটা ফ্রিজ হয়ে আছে। নিশ্চয়ই কোনো ভালো ফোন এটা। হ্যাঁ অবভিয়াসলি, কিন্তু কোম্পানির নাম এভাবে করে না বলি, সেটা হচ্ছে ফ্রিজ খেয়ে আসছে। তখন আমি ভাবলাম কি সমস্যা, চার্জ নাই, চার্জ তো ফুল, আমার 86% চার্জ, চালাতেই আসছি, এতক্ষণ তো ঝামেলা আছে, কি সমস্যা, ঠিক আছে ভিডিও নাই করি, ফ্ল্যাশ চালাই, ফ্ল্যাশ অন হচ্ছে না আমার, একদম অন্ধকার অবস্থা। এরপরে আমি ছায়া দেখছি, খুবই খুবই উদ্ভট, মানে কিভাবে এক্সপ্লেইন করব, এত লম্বা আর একটু কিরকম দেখতে আপনাকে বলি, লম্বা, আপনারা কখনো লম্বা জব্বা বলে যেটাকে, সো এরকম পাশে দাঁড়ানো আমার, আমি বারান্দায়, চেহারা দেখা যাচ্ছিল, পুরা অন্ধকার, অন্ধকারের লম্বা, ওনার পাশে কেউ আছে। আমি ভাবলাম যে কোনো পাশের রুমের 4 নাম্বার রুম পুরা খালি। আমি কি করলাম, আমার মনে হচ্ছে কেউ আছে, কিন্তু ওইটা মেয়েদের হোস্টেলে ছেলে অ্যালাউ না, এটা একটা মেল, এন্ড খুবই লম্বা, এন্ড আমার থেকে বেশি দূরে না, উনি 3 তলায় তো কারো থাকার কথা না, আপনি তো জেনেই আসছেন। 4 নাম্বার রুমে কেউ নেই, 3 নাম্বার রুমে আছেন 3 জন, তবু বেশি, ওখানে এতটুকু স্পেস গ্যাপে দাঁড়ানো। এবার আমার মাথা আর কাজ করছে না, আমার মনে হচ্ছে হয়তোবা তারা যা বলতেছিল আমার ভুল হয়েছে। আমি কি করলাম, আমি ফোনে ফোকাস করার চেষ্টা করতে করতে আমি আগায় যাচ্ছি, যে শুধু করিডোরটা ক্রস, আপনি কিছু দেখেন নাই বা আপনি করিডোরটা ক্রস করে চলে যেতে হবে আমার, এখন এই সিচুয়েশনে আমি আর কিছু করতে চাচ্ছি না। তার মানে কিন্তু ওই সময়টা আপনি বুঝে গেছেন আমি আর নিতেই চাচ্ছি না কিছু, আমি আর কোনোভাবে নিতে পারবো না এই জিনিসটা, এতটুকু স্পেস গ্যাপে, মানে প্রায় কাছাকাছি, এন্ড করিডোর মনে হচ্ছে শেষ হচ্ছে না। বারান্দা থেকে আমি বের হয়ে গিয়েছি, করিডোরের দরজাটা আগাচ্ছে আমার সাথে, এন্ড আমার থেকে, আমি ভালো হাইটেরই দেখেছেন, আমার থেকেও আরো 1 হাত লম্বা, একটু জব্বা টাইপের, ছায়াতে বোঝা যাচ্ছে সে সাইড যাচ্ছে, আর কোনো ছেলে মানুষ এলাও না ওখানে। আমি জানি এটা এটা নর্মাল কিছু না, আমার সাথে এখন নর্মাল কিছু হচ্ছে না। ওকে, আপনি দেখতেই পাচ্ছেন আমার চোখে পানি চলে আসতেছে, চোখ লাল হয়ে গেছে। মানে আমি কি করলাম, আমি দৌড়ালে হয়তো বা আনইউজুয়াল লাগবে, আমি নর্মালি নিতে চাচ্ছি ফোনটা, লাইট অন হচ্ছে না, আমার অস্থির লাগতেছে। কি করলাম, করিডোর পর্যন্ত যেতে যেতে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, আমি আর এরপরে কিছু মনে করতে পারছি না। মানে আপনি কি সেন্সলেস হয়ে গেলেন? আমি জানি না এরপরে কি হয়েছে। পরের দিন 1টার দিকে দুপুরে আমাকে ওই যে ইনচার্জ যিনি, সে বলতেছে, আপু আপনি এখানে ঘুমাইছেন আজকে? আচ্ছা, তার মানে আপনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। কমন জোনের পাশে একটা ছোট্ট একটা রুমের মতো ছিল, সেখানে লাগেজ রাখা হতো, কারণ সবাই কাপড় স্টোরের মতো, হ্যাঁ স্টোরের মতো কাপড় চোপড়। ওখানে তো আপনি যান নাই? আমি যাইনি ওখানে, আমি করিডোরে ছিলাম, আমার যতটুকু লাস্ট মনে আছে। মানে সামন আমি কি করেছি, প্লেস হোল্ড টু ইউ, রাইট?
আমি কি করেছি, আমি ওই রুমে কিভাবে গেলাম, আর রুমে কেউ যায়ও না, কারণ ওই রুমটা জাস্ট লাগেজ রেখে দেওয়ার জন্য কোনো রকম, কারণ হ্যাঁ কারণ আমাদের কাপড় চোপড় সব আমাদের রুমে থাকতো, আমরা সব ইউজুয়াল আমাদের যেগুলো ইউসেজ করবো আমরা ওগুলো আমরা রেখে দিতাম, বাট ওই রুমে কেউ যায় না। ওখানে আমি ঘুমাচ্ছি কেন সে আমাকে দিয়ে আসে 1টার দিকে দুপুরে, আমার মনে আছে, আমার ফোন টোটালি অফ, আর আমার ফোন অফ করার আমার এরকম মানে আমি কখনো অফ করি না, আমার সবসময় কল থাকে আমার। আমি ওনার কাছে কাঁদতে কাঁদতে বললাম আমি থাকবো না এখানে। বলে কি হয়েছে আপু, কি হয়েছে, কিছু হয়েছে আপনাকে, কেউ কিছু বলছে? আমি মানে আমার কান্না সে থামাতে পারছে না, সে এখনো তার সাথে কন্ট্যাক্ট করলে সে আমাকে ভেঙায় যে আপু আপনি এত কাঁদছেন, এত কাঁদতেছিলেন যে আমরা কে থামাইতে পারবো ওইটার কম্পিটিশন লেগে গেছে, যে আমরা কাকে নিয়ে আসবো আপনাকে থামানোর জন্য। আপনি কান্নাকাটি করে আপনি আর কিচ্ছু নিতেও চাচ্ছেন না, আপনার রুমেও যেতে চাচ্ছেন না, আপনি আমাদেরকে ওই অবস্থায় বলতেছেন আমি বাসায় যাব। তখন আমার আব্বুকে কল দিয়ে আমার জাস্ট আমাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। আমার ওরকমই ইন্টারেস্ট হবে, আমি কিছু নিয়ে নিয়ে আমার ফোনটার সাথে হাতে। কত সালের কথা? 2020। তো আমি কি করি, আমার বাসায় ফেরত আসি। আমার বাসায় আসার পরে আমার আম্মু আমার বোনরা আমাকে অনেক বলতেছে যে কি সমস্যা, তুমি তো সবসময় ঘুরে ঘুরে বেড়াও, তুমি তো গেম খেলো, তোমার কি হয়েছে, তুমি এমন করতেছো কেন? কিছু বলতে পারতেছে না, আমার মনে আসতেছে না যে এরপরে কি হইলো, কি হচ্ছিল, বা কিসের কারণে সেখানে ঘুমিয়ে পড়লেন, কি হলো, এরপরে কোথায় ছিলাম আমি। দুপুর 1টা পর্যন্ত ইটস এ লং টাইম। আর এতক্ষণ আমাকে কেউ দেখেনি। সকাল 8টার দিকে ক্লাস থাকে, 9টার দিকে ক্লাস থাকে, অনেকেই হচ্ছে ক্লাস করতে তাড়াতাড়ি বের হয়ে যায় ব্রেকফাস্টটা করে, সো দেখার কথা। আর আমার সাথে সবাই মানে প্রত্যেকটা ফ্লোরেরই একটা ভালো কানেকশন আছে, সবাই আমাকে চিনে, কথা বলে, বলে যে আপু আপনি কমল জোনে এত জোরে জোরে গেম খেলছেন, কথা বলে। কেউ দেখলো না, কেউ জানে না। 1টা পর্যন্ত আমি ওখানে ছিলাম, মানে কি হয়েছে এখন পর্যন্ত আমি ডিসকভার করতে পারিনি। আর আমার ইনচার্জ আপু এখনও যখন কথা হয় তখন সে বলে যে এত কাঁদতেছিলেন, আপনার মুখটুক লাল হয়ে গোল হয়ে ফুলে আছে, আমরা ভাবছিলাম কে থামাতে পারবে, কি হয়েছে আপনার। পরে আমি বাসায় ছিলাম 1-2 মাস পরে, আবার ওখানে যে আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসি। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এরপরেও আমি 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 কখনো একা ঘুমাই না রাত্রেবেলা আমার বোনের সাথেই ঘুমাই সবসময়। তো আমার বড় বোনের সাথে আমি ঘুমাতাম রুমের মধ্যে, মানে উইদিন 1 উইক ও আমার সাথে রুমে ছিল। হঠাৎ করে ওর মনে হয় কোনো কল আসছে, সবারই তো রাত্রেবেলা পার্টনারের সাথে ফোনে কথা বলতে পারে, তো সে হয়তো বা লিভিং জোনে চলে গিয়েছিল, যাই না কোথাও গিয়েছে ফোন নিয়ে। সো লাইটটা অফই ছিল রুমের মধ্যে, আমি আর কিছু বলি নেই ওকে যে লাইটটা অন করে যাও বা আমাকে একা রেখে যাও না। 1টা বাজে এরকম টাইমের, তখন ও চলে যাওয়ার পরে আমি আবার সেই দিন রাত্রে অনেক কাঁদলাম। কেন? আমি আমার এক সাইডে ফোন চালাচ্ছিলাম, সে পিছনে থাকে, সে চলে গিয়েছে, আমি দেখেছি দরজাটা লক করে ফেলেছে। তারপরে আমার মনে হচ্ছে দেয়ার সামওয়ান বিসাইড মি, অ্যান্ড সেম স্ট্রাকচার এবং সেম ফিল, রাইট, সেম স্ট্রাকচার, জব্বা পরে, সেম হাইটের একজন মানুষ পাশে আছে। আই ওয়াজ লাইক এটা নিতে পারবো না আমি, আর আমি কি করলে আমি এখান থেকে ফ্রি হতে পারি। তারপরে আমার আম্মু অনেক দরুদ পড়ে আমাকে পানিতে ফু দিয়ে খাওয়িয়ে অনেক কিছু করেছে, বাট এখন পর্যন্ত মানে আমার মনে পড়লে এই জিনিসটা, এই সিচুয়েশনটা I can feel the same way ওই দিনটাতে যা হয়েছিল। অ্যান্ড তারপর থেকে আমি বললাম যেটা যে আমি অনেক কিছু মেনটেন করে চলার চেষ্টা করি, যেমন আফটার মাগরিবের আজান মাথায় কাপড় থাকে যেন, কারণ যদি অবশ্যই জিন আছে আমাদের ধর্মে যেহেতু লেখা আছে, বাট যদি আসলে এরকম কিছু সাথে থেকে থাকে যাতে লং টাইম আমার সাথে না থাকে, কারণ আপনি দেখবেন যেটা আপনি কখনো নিতে পারেন না। সো আসলে ওটা আপনার সাথে রিসেন্টলি এটা নিয়ে কোনো ইফেক্ট এরপর থেকে আপনি সেফ আছেন কি? এরপর থেকে আমি কখনো একা থাকি না, আমি চাই না, আমি চাই না যে আমার এই জিনিসটা আবার ফিল হোক, বা আমি মনে করি যে কেউ আছে, এটা আমি চাচ্ছি না দেখতে। তো এই যে মাঝখানে 6 বছর গেল, এর মধ্যে কি মনে হয় না যে আবার এই ধরনের মানে সেই জিনিসটা আমি যখন ফিল করি যে এরকম হতে পারে, বা মানে এই ব্যাপারটা এরকম হয় কিনা যে হিয়ার ইজ সামওয়ান, অবশ্যই, কিন্তু
চাই না যে একা থাকি, যাতে আমি ভিজিবল কাউকে ফিল করি, এরকম চাই না আমি। ওকে সিলভানা, আপনার এই ঘটনাটা শুনে আসলে খুবই আমার কাছে খুব লোমহর্ষক মনে হচ্ছে। মানে বলে না গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে, বা আপনার এক্সপ্রেশন আমি খেয়াল করছিলাম, আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম যে আপনার চোখের ভাষা, এই যে অশ্রুসিক্ত হয়ে যাচ্ছে। মানে মানুষের লাইফে হয়েছে কি শাফি, যে ভূত সামনে এসে আমাকে মারবে এরকম কোনো ঘটনা লাগে না, হচ্ছে যে আশেপাশে কিছু একটা হচ্ছে, এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনি এনাফ পরিমাণ ভয় পেয়ে যাবেন। এবং এই যে সিলভানা যে বলছিল যে স্টোর রুমের এইদিকে পাশে এদিকে ঘুমিয়ে পড়লো, পরের দিন দুপুর একটাই উঠলো, বা ওনাকে দেখে কিভাবে ঘুমালো বা অজ্ঞান হয়ে গেল, তারপরে কিছু হলো কিনা, সবকিছু আসলে অনেক প্রশ্ন আসলে আলোচনার আছে। প্রথমে আমি একটু হোস্টেলের ইস্যুসগুলোতে আসি। হোস্টেলে অনেকেই থাকেন, হয়তো আমাদের যারা শুনছেন তাদের মধ্যেও অনেকেই থাকেন। আমি হোস্টেল সম্পর্কে কোনো নেগেটিভ থট স্প্রেড করতে চাই না, আমি জাস্ট কিছু বিষয় একটু বলতে চাই। যে দেখেন, হোস্টেলটা তো আসলে একটা সাময়িক হোস্টেল, নট অনলি হোস্টেল, তারপরে আমরা জানি যে লিভিং হোটেল, আমরা মাঝে মধ্যে যেখানে থাকি বিভিন্ন জায়গায় ট্যুরে, এই জায়গাগুলো মানে থাকার আগে একটু ভালো করে একটু ফাইন্ড আউট করা দরকার, আশেপাশে একটু খোঁজ খবর নেওয়া দরকার। এখন অনেক সময় হয় যে উপায় থাকে না, ধরেন আমি এমন কোনো অঞ্চলে গিয়েছি যেখানে একটাই হয়তো ভালো হোটেল আছে না, এখানে সেটা ঠিক আছে। এখানে আপনি খেয়াল করে দেখেন যে অনেক আগের একটা এপিসোডে আমি বলেছিলাম যে আমি তো একটা হসপিটালে জব করছি, আমার একজন অনেক সিনিয়র অ্যানেস্থেসিস্ট বলে আর কি, মানে অজ্ঞানের ডাক্তার। তো অজ্ঞানের ডাক্তার লাইলা ম্যাম, তো লাইলা ম্যাম যখন চিটাগং মেডিকেলে পড়তো, অনেক আগের কথা, আমরা শুনেছি যে হলে যে রুমে থাকতো সেই রুমে জানালা দিয়ে রাতে এইটা ওটা কেউ দিয়ে যেত, আবার নিয়ে যেত এরকম আর কি। তো একদিন সরাসরি দেখতে পেয়েছিল যে এইটা হয়, এর কারণ আছে। এখন এটার বেশ কিছু কারণের মধ্যে আমি বলি। এখন অনেকেই মনে হতে পারে যে কি ব্যাপার ভাই, বাড়িও তো রড সিমেন্ট দিয়েই বানাইছে, হোস্টেলও রড সিমেন্ট দিয়েই বানাইছে, তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে ঘন ঘন চেঞ্জেস। আপনি কিন্তু জানতেন না, আপনি যেই রুমে ছিলেন আপনার আগে ওই রুমে কে ছিল তাকে আপনি চেনেন না, তার আগে কে ছিল তা আপনি চেনেন না। এরকম একটা হোস্টেলে প্রচুর পরিমাণ পিপল চেঞ্জ হয়। এখন এতে করে যে বিষয়টা হয়, ধরেন একটা রুমে আপনার আগে যে মেয়েটা ছিল বা তার আগে যে ছিল, সে হয়তো ব্ল্যাক ম্যাজিক সাফার করছে। এখন এই সমস্ত প্যারানর্মাল এন্টিটিগুলোর একটা বিষয় হচ্ছে এদের স্মৃতিশক্তি এবং বুদ্ধি কম, এদের উগ্রতা আছে, ওরা খুবই অ্যাগ্রেসিভ, বাট ওদের কিন্তু ব্রেইন নাই, ওরা চিন্তা করতে পারে না। এখন যেটা হয়, একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান যখন তাকে কোনো একটা স্পেসিফিক লোকেশনে পাঠায়, এখন ধরেন হোস্টেলের ধরেন 304 নাম্বার রুমে একটা মেয়ে থাকে, এখন এই যে 304 নাম্বার রুম, একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান কিন্তু ওর লোকেশন হিসাবে 304 নাম্বার রুমটাকে লোকেট করবে। ধরেন বিফোর 3 মান্থস সে হয়তো অসুস্থ হলো বা কিছু একটা হলো, সে হোস্টেল ছেড়ে দিল, কিন্তু 304 নাম্বার রুম তো আর ধ্বংস হয়ে গেল না, এখানে আপনার পরে আরেকজন আসবে, তারপরে আরেকজন আসবে। এখন ওই যে এন্টিটিটা, মানে ব্ল্যাক ম্যাজিশিয়ান যাকে এখানে পাঠিয়েছে, ওর শুধু মাথায় এটাই থাকবে যে 304 নাম্বার রুম হচ্ছে আমার লোকেটেড এরিয়া, এবং এখানে আমাকে থাকতে হবে বা এইখানে আমার এইখানে মানে। আর একটা সময় হয় কি, ওদেরও একটু ভালো লাগা কাজ করে কিছু বিষয়। এখন ধরেন 304 নাম্বার রুমে হয়তো পরবর্তীতে যে মেয়েটা আসছে, এদের কিন্তু আবার ভালো লাগার অনুভূতি আছে। ধরেন দেখলো যে না, এই মেয়েটা সুন্দর বা থাকা উচিত, ও দেখবেন ওখানে থেকে গেছে। এখন তাহলে পরে যে মেয়েটা আসছে 304 নাম্বার রুমে, ও কিন্তু কিছুই জানে না, ইভেন ও ব্ল্যাক ম্যাজিকের সাফারারও না, কিন্তু তারপরেও ও অনেক অদ্ভুত বিষয় শেয়ার করবে, মানে সাফার করবে, কারণ ও তো ওই রুমেই আছে এবং ওই রুমে কুটিনাটি কিছু না কিছু ঘটতেই থাকবে। শুধু এইটাই না, ধরেন ওই মেয়েটাও চলে গেল, তারপরে আরেকজন আসলো, কিন্তু ওই এন্টিটির আওতায় কিন্তু এই লোকেশনটা চলে আসছে, তবে একবার সে চিনে ফেলছে। শাফি, এখানে মজার বিষয়টা হচ্ছে যে উনি খুব লাকি যে আসলে এটা আমি বলতে চাচ্ছিলাম, অজ্ঞান হয়ে গিয়েছে বা ঘুমিয়ে পড়েছে, এটা আসলে অজ্ঞান না, এর ভেতরে কিছু হয়নি, ক্ষতিকর এটা আসলে অজ্ঞান না। এখানে আরেকটা বিষয় আমি প্রথমে বলে, আপনাকে ভয় পাওয়ার জন্য বলছি না, একদম ফ্র্যাঙ্কলি বলছি, আপনি যেটা করবেন, আপনি এটা আসলে সেন্সলেস হওয়া না, তখন আপনাকে আপনার মধ্যে ইলিউশন ক্রিয়েট করা হয়েছিল, হ্যাঁ না, আপনার ইলিউশনটা ক্রিয়েট করাই হয়েছিল ঘুমানোর জন্য, আপনার আসলে ওইভাবে কোনো ক্ষতি করেনি। কিন্তু এই যে বিষয়টা পরে কিন্তু ব্যাপারটা আর 3 তলা পর্যন্ত ছিল না, আপনি বাসায় ফেরার পরেও কিন্তু আপনি ব্যাপারটা ফিল করলেন, এবং আপনার পেছনে পেছনে সে ছিল, যেটা বলছিলেন যে রুমমেট সে হয়তো ফোন কলে একটু পাশের রুমে গিয়েছে, এর ভেতরে আপনার
সেই ভয়ঙ্কর যে ব্যাপারটা জব্বা পরা, সে আবারও পাশ কাটিয়ে চলে গেল। তার মানে বোঝাচ্ছে যে আপনি একা থাকলেই সে আপনাকে গ্রাস করার এখানে চেষ্টা একটা করছে। বিষয় আছে সেটা হচ্ছে আমি কখনোই আপনাকে এটা মানে ভয় পাওয়ার জন্য বলছি না। আমার মনে হয় আপনি যেহেতু, আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে এই 6 বছরে কি আপনার পরবর্তীতে আরও কখনো কখনো এটা ফিল হয়েছে কিনা, এটার একটা বিশেষ কারণ হচ্ছে আপনার যদি সম্ভব হয় আপনি কোনো একজন প্যারানর্মাল স্পেশালিস্ট যিনি আছেন, আমি অবশ্যই বলছি অবশ্যই চেষ্টা করবেন কোনো কবিরাজ বা অন্য কারো কাছে না যেতে। স্পেশালিস্টদের হিসাবটা আলাদা। স্পেশালিস্ট বলতে কিন্তু আবার খুব ভালো জানেওয়ালা আলেমও হতে পারে, হ্যাঁ, মানে আলেমও আমার হতে পারে আমার কাছে এটা মনে সামটাইমস। হচ্ছে। আবার দেখা যাচ্ছে উনি আবার কোনো ইউনিভার্সিটির প্রফেসর হতে পারে। হ্যাঁ, যার দেখে বোঝাও যাবে না যে সে অকাল্টিজম সম্পর্কে জানে, কিন্তু সে জানে। সো যদি কখনো পান আপনি তার থেকে একটু কনসালটেন্সি নেবেন, কারণ এই বিষয়গুলো হয় কি, হয়তো আপনি যেটা বললেন যে এরপর আপনি আর একা থাকতে চাননি বলে অনেক কিছু হয়তো অনেক সময় স্প্রেড নাও হতে পারে, কিন্তু আলটিমেটলি একটা ব্যাপার এন্ডিং মানে কিন্তু এন্ড না। এটাই আমি বলছিলাম যে এই বিষয়গুলো এরকম যে এই সমস্ত এনার্জিগুলো নজরে একবার পড়লে যেটা হয়, যেমন ওই যে বললাম যে একটা রুম, এরপরে এই রুমে অন্যান্য যে মেয়েরা আসছে তারা সাফার না, তবে আবার এখানে একটু বলি, এই মেয়েরা আবার যখন ফিরে যাচ্ছে বাড়িতে তখন তারা বাড়িতে গিয়েও সাফার হচ্ছে, কারণ এই এনার্জিগুলো কাইন্ড অফ অনেকটা কি বলে, এটা একটা অসুখ স্প্রেড করার মতো, যেমন করোনা একজনের থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন। এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উনি চাইলেই কিন্তু হুট করে এটা রিমুভ করা সম্ভব না। এই জন্য বললাম যে কনসালটেন্সি বলেছিলাম যে আপনার মতো এই ঝামেলা আমার একটা সময় গিয়েছে, তো পরে আমার আম্মু একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়, অনেক তান্ত্রিক খুঁজে বের করা সো টাফ, ম্যাক্সিমাম ভণ্ড কবিরাজে ভরা। তো এমন একজন মানুষের কাছে নিয়ে গেল, যাওয়ার পরে আমাকে একটা তাবিজ দিয়েছিল, তো আমি আবার তাবিজ পড়তে খুব ফিল করছি, না এটা আমি কেন পড়ব, কিন্তু যখন পড়ার পর থেকে এখন পর্যন্ত লাইফে ঝামেলাটা হয়নি। তো যাক, অডিয়েন্স এখানে আরেকটু যুক্ত করার আছে, যেমন আপনি বলছিলেন যে আপনার ফোনটা কাজ করছিল না, ঠিক ওই সময় আমি এবং রনি ভাই বলেছিলাম যে এরকম আমাদের অনেক ঘটনা ঘটেছে। এটা আবারও অদ্ভুত বিষয় হচ্ছে এই অমানিশা একটা শো, যেখানে আমরা আসলে নট অনলি উই জাস্ট টেল স্টোরি, এটা এক সময় মানুষের অনেক কাজে দিবে। আমার মনে হয় আর্কাইভটা এক সময় মানুষের অনেক কাজে দিবে, মানুষ অনেক কিছু নিজে নিজে ক্যালকুলেট করতে পারবে। আপনি যে কোনো জায়গায় প্রকৃত অর্থে যদি আপনি কোনো এনার্জির সম্মুখীন হন, আপনি দেখবেন সেখানে আপনার কোনো ডিভাইস কাজ করবে না, নট অনলি ফোন। এটা আমাদের অনেক জায়গায় আপনি হরর মুভিতে দেখেন না যে ভূত আসতেছে সময় ব্লিঙ্ক করে, লাইট ব্লিঙ্ক, এই ব্লিঙ্ক আসলে এগুলো তো এনার্জি। আপনার ফোন তো আলটিমেটলি একটা নেটওয়ার্ক বেসড ডিভাইস, ওটা তখন কাজ করবে না। ইভেন ইউ ক্যান ইউজ ইউর ক্যামেরা টু। না, একবার হয়েছে কি যে আমার বাসায় কারেন্ট আছে কিন্তু আমার রুমের লাইটটা অফ হয়ে যায়, পরে আমার আম্মু আবার খুবই সাহসী, আমি তো ভয় পাচ্ছি, চেয়ার নিয়ে এসে লাইটটা খুলে দেখেন না লাইট ফিউজ হয়নি, তার মানে ঘটনাটা বের করতে পারেন। যাই হোক, আজকে আমাদের আপনি একটা ভৌতিক বাড়িতে যাবেন, গিয়ে দেখবেন আপনার ফোনের নেটওয়ার্ক নেই, আপনি প্রথমে বুঝে নেবেন যে এখানে একটা বিষয় আছে। অনেকে মনে করে যে হয়তো এটা ব্যাকওয়ার্ড জোন, এই কারণে হয়তো বা নেটওয়ার্ক নাই, কিন্তু আমি এই জিনিসটা এখন টের পাই। ধরেন এই বাড়িটা থেকে আবার বের হলেই নেটওয়ার্ক আছে, সো নিশ্চয়ই টাওয়ার এত দুর্বল হয় নাই যে একটা বাড়িতে নেট পাওয়া যাবে না, বা একটা রুমে নেট পাওয়া যাবে না। সো এই ব্যাপারগুলো কিন্তু সিলভানা, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে অনেক কষ্ট করে হলেও আমাদের স্টুডিওতে এসে জয়েন করেছেন, এবং অডিয়েন্সের জন্য কিছু বলতে পারেন, অনেকেই দেখছে আপনাকে। যেহেতু আমি আপনাদের অডিয়েন্সের সাথে নিউ, সো আপনার অডিয়েন্স সো একটা কথাই বলবো, সেটা হচ্ছে সবসময় স্টে সেফ, যেখানেই থাকেন না কেন নিরাপদে থাকুন, একটু বুঝে শুনে। কোনো কিছু কিউরিয়াসিটি, অবশ্যই কিউরিয়াস হওয়াটা নর্মাল, বাট সবসময় একটু বুঝে শুনে প্রত্যেকটা স্টেপ নেওয়া লাইফে, নট বি ওভার কিউরিয়াস। জাস্ট লাইফের কোথাও গেলেই বা কোথাও ট্যুরে গেলেই বা কোনো হলিডেতে না, প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা জায়গায়, ইভেন আপনার অফিসেও স্টে সেফ। সবসময় চেষ্টা করবেন যাতে একটু ভেবে চিন্তে প্রত্যেকটা স্টেপ নেওয়া। সেটাই আর কি। কিছুদিন আগে নিউজে দেখছিলাম যে প্যারাসাইলিং করতে গিয়ে বা পড়ে গিয়ে মারা গেল, তো অনেক কিছু বেশি কিউরিয়াস হওয়া ঠিক না। শাফি, আজকে আমরা শেষ করে দিচ্ছি, অনেক সময় হয়ে গেল। আশা করি আপনারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত আছেন এবং আগামী পর্ব পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এবং অমানিশার যারা লিসেনার তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আবারও খোদা হাফেজ, ভালো থাকবেন।